হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শুরু করছি সিস্টেম কনফিগারেশনের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু সিস্টেম কনফিগারেশন এটি নিয়ে, এবং এটি সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন টপিকের অংশ। এই কোর্সে আমরা শিখব সিস্টেম আসলে কি এবং কিভাবে একটি সিস্টেমকে ভেঙে আমরা প্রত্যেকটা টার্ম এর ইন্ডিভিজুয়াল টার্ম সম্পর্কে জানতে পারি। তারপর একটা সিস্টেমকে কিভাবে কিভাবে ডিজাইন করতে হয় এবং রিয়েল লাইফে এটার কি কি ইমপ্লিমেন্টেশন রয়েছে সেগুলো আমরা বিস্তারিত দেখবো। আজকের লেকচারের মেইন অবজেক্টিভ হচ্ছে আমরা যেন সিস্টেম শব্দটা আহ, শুধুমাত্র নাম হিসেবেই না, এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। সো ফার্স্টে যে টার্মটা চলে আসে, সিস্টেম। হোয়াট ইজ সিস্টেম? সিস্টেম কি? সিস্টেম শব্দটা এসেছে গ্রিক শব্দ সিস্টেমা থেকে, যার মানে হচ্ছে অর্গানাইজড রিলেশনশিপ, একটা সাজানো এবং সংগঠিত রিলেশনশিপ বিটুইন কম্পোনেন্টস। এর একটা স্পেসিফিক ডেফিনেশন রয়েছে। ডেফিনেশনটা হচ্ছে a system is an orderly grouping of interdependent components linked together according to a plan to achieve a specific objective. এই ডেফিনেশনটাতে আমরা বেশ কয়েকটা টার্ম পাচ্ছি। এক নাম্বার টার্ম অর্ডারলি গ্রুপিং, দুই নাম্বার ইন্টারডিপেন্ডেন্ট, তিন নাম্বার লিঙ্ক টুগেদার, চার নাম্বার পাচ্ছি স্পেসিফিক প্ল্যান, অ্যান্ড পাঁচ নাম্বার স্পেসিফিক অবজেক্টিভ। সো প্রত্যেকটা টার্মই এই ডেফিনেশনটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো একটা সিস্টেমের মেইন অবজেক্টিভ হচ্ছে এর ইন্টারডিপেন্ডেন্ট যে কম্পোনেন্টগুলো, যেগুলো একটা অন্যটার উপর নির্ভরশীল, সেগুলো একসাথে কাজ করে এবং এগুলো অর্ডারলি গ্রুপিং, এবং সেটা একটা গ্রুপ মেনটেন করে এবং সেখানে একটা অর্ডার মেনটেন করে একটা সিস্টেম গঠিত হয়। তো এইখানে আমরা একটা এক্সাম্পল যদি খেয়াল করি, তাহলে এই ডেফিনেশনটা আমরা সহজেই বুঝতে পারবো। এখানে একটা ফুড ডেলিভারি অ্যাপ যেমন উবার ইটস এর একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো আমরা উবার ডেলিভারি, উবার যে ইটস, তাদের যে সিস্টেম, তাদের সিস্টেমে বেশ কয়েকটা ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টগুলো আমরা দেখতে পাই। কাস্টমারের জন্য তাদের অ্যাপ এবং ব্রাউজার রয়েছে, রেস্টুরেন্ট তাদের পার্টনার পোর্টাল রয়েছে, এবং এবং ডেলিভারি পার্টনার্স অর্থাৎ ডেলিভারি অ্যাপও রয়েছে যেটার সাথে ডেলিভারি ম্যানরা কাজ করে। সো এই উবার সিস্টেমের বেশ কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারডিপেন্ডেন্ট যে কম্পোনেন্টগুলো, এগুলো রয়েছে এবং একটা একটার সাথে কিন্তু রিলেটেড। কাস্টমার অর্ডার করার সাথে সাথে সেটা রেস্টুরেন্টের পোর্টালের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং রেস্টুরেন্ট এবং ডেলিভারি যে পার্টনার, ডেলিভারি ড্রাইভার আছে, তাদের সাথে কিন্তু এই রেস্টুরেন্টের একটা কানেকশন থাকে। সো এই সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি একটা অর্ডার মেনটেন করে, ফার্স্ট কাস্টমার দেন রেস্টুরেন্ট, দিস কাইন্ড অফ অর্ডার, এবং প্রত্যেকটা ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্ট এবং প্রত্যেকটার সাথে লিঙ্ক। সো এই টার্মগুলো আমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারছি যে অর্ডারলি গ্রুপিং, ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টস, লিঙ্ক টুগেদার অ্যাকর্ডিং টু একটা প্ল্যান। প্ল্যানটা কি? কাস্টমার অর্ডার করা প্লেস মাত্র সেটা প্রসেসিং হয়ে আর অর্ডার কমপ্লিট করে কাস্টমারের কাছে পৌঁছে দেবে, এটা হচ্ছে প্ল্যান। স্পেসিফিক অবজেক্টিভ, যাতে করে কাস্টমারকে খুব দ্রুত তার ফুডটা তার বাসায় ডেলিভার করে দেওয়া যায় মিনিমাম টাইম এবং মিনিমাম এফোর্ট দিয়ে, সেটা ট্রাই করা হয়, এবং এর মাধ্যমে তাদের একটা স্পেসিফিক অবজেক্টিভ, তাদের একটা রেভিনিউ এর এখানে মেইন অবজেক্টিভ থাকে। সো এই হচ্ছে একটা সিস্টেমের ডেফিনেশন। তো এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা টার্মই এই ডেফিনেশনটাকে পরিপূর্ণ করে। সো কোনো একটা টার্ম এখানে মিস গেলে এই ডেফিনেশনটা পরিপূর্ণ হবে না। আমি ডেফিনেশনটা যদি আবার বলি, যে সিস্টেম হচ্ছে একটা অর্ডারলি গ্রুপিং অফ ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টস, যেটা লিঙ্ক টুগেদার, একসাথে লিঙ্ক করা থাকে,
এবং তাদের একটা প্ল্যান থাকে টু অ্যাচিভ এ স্পেসিফিক অবজেক্টিভস। এখানে ইন্টারডিপেন্ডেন্ট কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা কম্পোনেন্ট একা কাজ করতে পারে না। সো শুধুমাত্র কাস্টমার দিয়েই উবার সিস্টেমটা কমপ্লিট হবে না। রেস্টুরেন্ট এবং ডেলিভারি পার্টনারের সাথে এটার একটা কানেকশন থাকতে হবে। সিম্পল যদি বলি, কার ইঞ্জিন একা চলতে পারে না, এর মধ্যে কিন্তু হুইল লাগে। সো কম্পোনেন্ট এখানে দুই ধরনের হয়, ফিজিক্যাল কম্পোনেন্ট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কম্পোনেন্টস। সো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। পরের স্লাইডে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পারবো বেসিক ইমপ্লিকেশন অফ এ সিস্টেম। এখানে বলা হয়েছে সাকসেসফুল সিস্টেম হতে গেলে তিনটা মূল ইমপ্লিকেশন মাথায় রাখতে হবে। থ্রি মেইন ইমপ্লিকেশন। সো ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড গোল। প্রত্যেকটা সিস্টেম একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়। গুগলের মেইন গোল হচ্ছে খুব কম সময়ে ইনফরমেশন ইউজারের কাছে প্রেজেন্ট করা। সেকেন্ড যে ইমপ্লিকেশনটা রয়েছে সাকসেসফুল সিস্টেমে, সেটা হচ্ছে ইন্টার রিলেশনশিপ। অর্থাৎ কানেক্টেড কম্পোনেন্টগুলো কানেক্টেড থাকতে হবে, আলাদা আলাদা পার্ট থাকলেই সিস্টেম হয় না। সো এখানে একটা কানেকশনের বিষয় থাকবে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে সিস্টেম প্রায়োরিটি। পুরো সিস্টেমের মধ্যে কিন্তু একটা প্রায়োরিটি থাকতে হবে, অর্থাৎ আহ, যে জিনিসটা প্রায়োরিটি বেশি সেটাকে কিন্তু আগে প্লেস করতে হবে। একটা সুন্দর উদাহরণ এখানে দেওয়া হয়েছে গুগল সার্চ ইঞ্জিনের। আমরা জানি গুগল সার্চ ইঞ্জিন আমরা যখন সার্চ করি, ব্যাক এন্ডে কিন্তু গুগলের ক্রাউলিং সিস্টেম কাজ করে, যেটা ডাটাবেস থেকে ক্রাউল করে নেসেসারি যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু নিয়ে আসে বেসড অন ইউজার করি। বাট এটাই এনাফ না, এটার মধ্যে ইন্ডেক্সিং কাজ করে, সেটা ইন্ডেক্সিং করতে হয়। দেন এটা র্যাঙ্কিং এর ব্যাপারও আছে। র্যাঙ্ক করে কোন ইনফরমেশনটা আপনাকে ফার্স্টে দেখাবে। ফার্স্ট পেজে বেশ কয়েকটা ইনফরমেশন চলে আসে আমরা যখন ইউজার কুইরি করি, তো ফার্স্ট পেজে কোনগুলো আসবে সেগুলা র্যাঙ্কিং, সেটার কারণে র্যাঙ্কিং, সেটার বিহাইন্ডে র্যাঙ্কিং অ্যালগোরিদম কাজ করে। সো এই সবগুলা বিষয়ই কিন্তু একটা বেসিক ইমপ্লিকেশন অফ এ সিস্টেম। এখানে প্রিডিফাইন্ড গোল থাকবে, ইন্টার রিলেশনশিপ আছে, প্রত্যেকটা ক্রাউলিং, গুগল সার্চ ইঞ্জিনে ক্রাউলার কাজ করে, ইন্ডেক্সার কাজ করে, র্যাঙ্কার কাজ করে, প্রত্যেকটার সাথে ইন্টার রিলেশনশিপ আছে। ইউজার কুইরি করার সাথে সাথে ক্রাউলার ক্রাউলার ব্যাকএন্ডে কাজ করে, সেটা ইন্ডেক্সিং হয়, দেন র্যাঙ্কিং হয়। বাট এখানে কিন্তু সিস্টেমের প্রায়োরিটিটাও রয়েছে। প্রায়োরিটিটা এখানে কিভাবে কাজ করতে পারে, যে ক্রাউলার যদিও এক্সিলেন্ট কাজ করে, বাট আলটিমেট গোল কিন্তু রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে আসা। ক্রাউলার অনেক ইনফরমেশন নিয়ে আসলো, বাট এখানে র্যাঙ্কিং করে বেসড অন বেস্ট রিলেভেন্ট যে ইনফরমেশনটা, সেটাই কিন্তু ইউজারের কাছে প্রেজেন্ট করা হবে। এভাবে গুগল সার্চ ইঞ্জিন কাজ করে। তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে আমরা দেখতে পাচ্ছি বেসিক ইমপ্লিকেশন অফ এ সিস্টেম আমরা প্রতিনিয়ত ইউজ করছি। গুগল সার্চ ইঞ্জিনে আমরা ব্যবহার করার মাধ্যমে এটার ব্যাকএন্ডে কিন্তু এই বিষয়গুলো থাকে। পরের স্লাইডে আমরা খেয়াল করি কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিস্টেম। একটা সিস্টেমের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। সো ফার্স্টে যে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পাঁচটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ফার্স্ট সেটা হচ্ছে অর্গানাইজেশন। এখানে অবশ্যই একটা অর্ডার মেনটেন হবে। সেকেন্ড যে কি ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ইন্টারাকশন। অবশ্যই কোন ম্যানারে প্রত্যেকটা কম্পোনেন্ট একটা একটার সাথে ইন্টারকানেক্টেড সেই ব্যাপারটা থাকবে। ইন্টারডিপেন্ডেন্স, এখানে একটা মিউচুয়াল রিলেশনশিপ থাকে। ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ পার্টসগুলো অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টগুলো সিমলেসলি ভাবে প্রত্যেকটা কাজ করবে। ফিফথ যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে সেন্ট্রাল অবজেক্টিভস থাকবে, অবশ্যই একটা সেন্ট্রাল গোল থাকবে। আমরা এই বিষয়গুলো আগের যে সিস্টেমের ডেফিনেশন এগুলো খেয়াল করছি, সেখানেও ইন্টারাকশন, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টিগ্রেশন, সেন্ট্রাল অবজেক্টিভ এই প্রত্যেকটা বিষয় কিন্তু ছিল। আমি ফুড ডেলিভারি অ্যাপের কথা একটু আগেই এক্সপ্লেইন করলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা কি ক্যারেক্টারিস্টিক্সই বিদ্যমান ছিল। সো নেক্সট স্লাইডে আমরা আসি, সেখানে আমরা একটা সিস্টেমের কি কি এলিমেন্টস থাকতে পারে সেটা আমরা দেখি। একটা সিস্টেমের
ছয়টা বেসিক এলিমেন্টস থাকতে পারে। ফার্স্ট যে এলিমেন্ট ইনপুট, সো ইনপুটের সাথে আউটপুট আমরা বলতে পারি। আমরা ইনপুট তো জানি, হোয়াট গোজ ইন রিসোর্স, গোজ ইন রিসোর্স অর্থাৎ একটা সিস্টেমে কি ইনপুট আসবে, অর্থাৎ কি রিসোর্সটা আসবে, আহ, কি রিসোর্স ইন হবে। আর আউটপুটটা হচ্ছে কোন, কি জিনিসটা সিস্টেম থেকে আমরা পাবো, ভ্যালু হিসেবে কোনটা পাবো, সেটা হচ্ছে আউটপুট। এটা সিম্পল ব্যাপার। প্রসেসরটা যেটা হচ্ছে মেইন ট্রান্সফরমেশনটা করবে প্রসেসিং কাজে, যে মেইন ইঞ্জিনটাই থাকবে সেটা হচ্ছে প্রসেসর। এটাই, এই প্রসেসরটাই ট্রান্সফরমেশনের কাজটা করে থাকে, অর্থাৎ ইনপুটকে প্রসেস করে সে আউটপুটে পরিণত করে। থার্ড কম্পোনেন্ট হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলই হচ্ছে বেসিক ডিসিশনগুলো নিয়ে থাকে, মেইন ডিসিশনগুলো, অর্থাৎ প্রত্যেকটা ইনপুট আউটপুট প্রসেস সবগুলোর উপরেই একটা কন্ট্রোল কন্ট্রোল থাকে এই কন্ট্রোল ইউনিটের। ফিডব্যাক, এটা হচ্ছে মনিটরিং লুপের মতো কাজ করে, কারেকশন করার জন্য সিস্টেমকে আবার এই ফিডব্যাকটা ইউজ করা হয়, অর্থাৎ আউটপুটে কোনো ধরনের ফল্ট হইলে সেটা ফিডব্যাকের মাধ্যমে আবার কিন্তু এই প্রসেসিংটা কম ঠিক করে আবার যে স্পেসিফিক আউটপুট হওয়ার কথা ছিল সেটা বের করে আনার ট্রাই করে। আর বাউন্ডারিজ হচ্ছে স্কোপ বা লিমিট, অর্থাৎ সিস্টেম কোন পর্যন্ত এর এরিয়াটা সীমাবদ্ধ। এখানে আমরা বাউন্ডারিটা দেখতে পাচ্ছি হচ্ছে এই এই এতটুকু এরিয়ার মধ্যে। তো বাউন্ডারিজ এর বাইরেও কিন্তু একটা টার্ম আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে পুরো সিস্টেমটা, অর্থাৎ আহ, পুরো সিস্টেমটা মধ্যেই হচ্ছে আমাদের এই আর সিস্টেমের অন্যান্য কম্পোনেন্ট গুলো থাকবে। এই পুরো সিস্টেমটা একটা এনভায়রনমেন্ট দিয়ে আবদ্ধ থাকে। আর বাউন্ডারিজ এর ভিতরের স্কোপ, যেটার যেটার মধ্যে সিস্টেমের বেসিক ইনপুট প্রসেসর আউটপুট গুলা সীমাবদ্ধ থাকে। দেন আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল খেয়াল করি, ই কমার্স সাইট লাইক অ্যামাজন। এই আমরা অ্যামাজন সাইটে ছয়টা এলিমেন্ট আমরা খেয়াল করতে পারি, যে বেসিক যে এলিমেন্টগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, এই ছয়টা এলিমেন্টে অ্যামাজনও, অ্যামাজন যে সিস্টেম সেটা সেখানে রয়েছে। ইনপুট হিসেবে আমরা ইউজ করতে পারি ইউজার যে ক্লিক করে সেটা, বা ক্রেডিট ক্রেডিট কার্ড ইনফরমেশন দেয়, ইনভেন্টরি ডাটা, এই ধরনের ইনফরমেশনগুলো আমরা বলতে পারি ইনপুট হিসেবে। প্রসেসিং এ অবশ্যই অ্যামাজনের সার্ভার ইউজ করা হয়, এবং সার্ভার রিকমেন্ডেশন অ্যালগরিদম আছে ব্যাকএন্ডে, এইগুলা ফুলফিল করে প্রসেসিং এর কাজটা করে। আউটপুট হিসেবে আমরা কি পাই, কোন একটা অর্ডার করলে এটা কনফার্মেশন চলে আসতে পারে, শিপিংটা প্রসেসটা কনফার্ম হয়, এই ধরনের বিষয়গুলো আউটপুটের সাথে জড়িত। কন্ট্রোলের বেলায় কোনো ধরনের ফ্রড ডিটেক্ট করা, সাসপিসিয়াস ট্রানজাকশন ডিটেক্ট করা, এগুলো হচ্ছে কন্ট্রোল কম্পোনেন্টের কাজ। আর ফিডব্যাক, ফিডব্যাক হচ্ছে রেটিংস, ইউজারের ফিডব্যাক, কমেন্টস, এগুলো হচ্ছে ফিডব্যাক হিসেবে কাজ করে। তো রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমাদের এই সিস্টেমের ছয়টা কম্পোনেন্টেই ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি খেয়াল করি অনেক কিছুর সাথে এটার আমরা মিল পাবো। এখন আসি ডিটেল, যে ডিটেল ভাবে যদি আমরা এই প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে একটু আলোচনা করি, দেন আমরা দেখতে পাবো ইনপুট আউটপুট, যেগুলো একটু আগে আলোচনা করা হয়েছে। ইনপুট হচ্ছে র মেটেরিয়ালস, যেটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়। সফটওয়্যারে এটা আসলে র মেটেরিয়ালস আমরা ডাটা বলি, বাট ম্যানুফ্যাকচারিং এটা র মেটেরিয়ালস শব্দটা ইউজ করা হয়। তারপরে আমরা প্রসেসরকে আমরা বলতে পারি ব্ল্যাক বক্স, অর্থাৎ এটাই হচ্ছে মেইন কম্পোনেন্ট যেটা প্রসেসটা করে, বাট আমরা এটা হয়তো অনেক সময় আহ, আমাদের কাছে এটা ভিজিবল থাকে না ব্যাকএন্ডে কিভাবে কাজ হয়, এই কারণে এটাকে অনেক সময় ব্ল্যাক বক্স বলা হয়। অর্থাৎ যে বক্সটা ব্ল্যাক, যেটা আমরা ট্রান্সপারেন্ট না, অর্থাৎ যে বক্সটার ভিতরে কি হয় আমরা যেটা জানি না, এটাই আসলে প্রসেসিং এর কাজটা করে। এটাই ট্রান্সফর্ম করে, ইনপুটকে ট্রান্সফর্ম করে এই প্রসেসরই কিন্তু আউটপুটে পরিণত করে। এবং এই প্রসেসিংটা হইতে হবে ডাইনামিক, অর্থাৎ যে কোনো ধরনের চেঞ্জেস প্রয়োজন হয় ইনপুটের উপর বেস করে, যত ধরনের চেঞ্জ বা যত ধরনের প্রসেসিং করা লাগে সেটা কিন্তু প্রসেসরকে করতে হবে, করে সেটা আউটপুটে পরিণত করে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইউজার ওয়ান্টস এ পিডিএফ ইনস্টেড অফ এইচটিএমএল। সেক্ষেত্রে তার মধ্যে সেই ধরনের লজিক কাজ বেসিক ইমপ্লিমেন্টেশন সাথে থাকতে হবে, যাতে করে সে একটা
পিডিএফ এর বদলে এইচটিএমএল ফাইলও তৈরি করতে পারে। যদি শুধুমাত্র তাকে এইচটিএমএল ফাইল রেডি করার জন্য বলা হয়, বাট ইউজার যদি আর বাইরে এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটাও যাতে ফুলফিল করতে পারে, সেই ধরনের অ্যাডাপ্টেবিলিটিও কিন্তু প্রসেসরের মধ্যে থাকতে হবে। দেন আমরা আসি কন্ট্রোলের মধ্যে। কন্ট্রোল আমি বলছিলাম এটাই হচ্ছে মেইন কম্পোনেন্ট যেটা পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ এটার মধ্যে রুলস থাকবে, পলিসি থাকবে, যেটার উপর বেস করে পুরো সিস্টেমটা কিন্তু চলবে। তারপরে ফিডব্যাকের কথা বলা হয়েছে। ফিডব্যাকও একটা ডাইনামিক সিস্টেমে কাজ করতে পারে। ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক হইতে পারে, নেগেটিভ ফিডব্যাক। আসলে ফিডব্যাকের মাধ্যমে কিন্তু একটা সিস্টেম আবার এর যে এরর গুলা কারেক্ট করতে পারে। পজিটিভ ফিডব্যাক হইলে সেটা আহ, সেটা পজিটিভ হিসেবে কাজ করে। যেমন হাই সেলস মানে হচ্ছে মোর প্রোডাক্টস তৈরি করতে হবে, এটা পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কি? অবশ্যই এখানে কারেকশনের প্রয়োজন আছে। অর্থাৎ আহ, যে কোনো ধরনের নেগেটিভ ফিডব্যাক আসলেই সেটা কিন্তু কারেক্ট করে দেন যে এক্সাক্ট আউটপুট আসার কথা সেটার জন্য কাজ করতে হবে। দেন আসি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে পুরো সিস্টেমটার যে এরিয়াটা দিয়ে সীমাবদ্ধ সেটাকে আমরা এনভায়রনমেন্ট বলি। এখানে এটাকে বলে সুপার সিস্টেম। অর্থাৎ যে সিস্টেম লাইভস হিয়ার, অর্থাৎ একটা সিস্টেম এই এনভায়রনমেন্টের ভিতরেই থাকে। সো বাট ডাজন্ট কন্ট্রোল ইট। হ্যাঁ, বাট এটা কিন্তু কন্ট্রোল করতে পারে না। চেঞ্জেস হিয়ার নিউ পলিসি লস। অর্থাৎ এইখানে নতুন যে পলিসিগুলো এটা কিন্তু সিস্টেমের ভিতরে হবে। কিন্তু বাউন্ডারিজ এন্ড ইন্টারফেস এটাই হচ্ছে ডিস্টিংগুইশিং লাইন ফ্রম ইটস এনভায়রনমেন্ট। অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে কিন্তু এইটা দিয়েই পৃথক করা থাকে। অর্থাৎ পুরোটা এনভায়রনমেন্ট, আর বাউন্ডারিটার মাধ্যমেই কিন্তু এনভায়রনমেন্টের সাথে সিস্টেমের একটা ডিস্টিংগুইশ করার একটা সুযোগ রয়েছে। অর্থাৎ বাউন্ডারি মধ্যেই সিস্টেমের পুরো সিস্টেমের বিষয়গুলো থাকবে, বাট এনভায়রনমেন্টের সাথেও তাদের এক্সটার্নাল রিলেশনশিপ থাকবে। এখন আসি সিস্টেম ডিজাইন কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। সিস্টেম ডিজাইনের প্রসঙ্গে যদি আসি, তাহলে আমরা দেখতে পারবো সিস্টেম ডিজাইনে ডেফিনেশনটা হচ্ছে রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার জন্য আর্কিটেকচার, মডিউল, ইন্টারফেস এবং ডেটা এই সবগুলো ডিফাইন করার প্রসেসই হচ্ছে সিস্টেম ডিজাইন। অর্থাৎ এটা একটা প্রসেস যেটার মাধ্যমে আমি যে সিস্টেমটা ডিজাইন করতে চাই তার আর্কিটেকচার, তার কি কি মডিউল হবে, তার ইন্টারফেস কেমন হবে, তার ডাটা কি থাকবে, সবগুলো স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলো সবগুলো কমপ্লিট করা, এটা হচ্ছে সিস্টেম ডিজাইন। এটা ব্রিজ হিসেবে কাজ করে। হোয়াট উই নিড সেটা হচ্ছে অ্যানালাইসিস করা, আর কুড উই রাইট ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ যে কোডটা করবো এটি হচ্ছে ইমপ্লিমেন্টেশন হিসেবে, আর যেগুলো আমাদের দরকার এগুলো হচ্ছে অ্যানালাইসিস হিসেবে কাজ করবে। এখানে ফোকাস এরিয়া হচ্ছে স্কেলেবিলিটি, অর্থাৎ গ্রোথ হ্যান্ডেল করা। স্কেলেবিলিটি থাকতে হবে এবং মেনটেনেবিলিটি থাকতে হবে, পরে সহজে যাতে ফিক্স বা মডিফাই করা যায়, এটাকেই বলা হয় মেনটেনেবিলিটি। হোয়াটসঅ্যাপ ডিজাইনে, সিস্টেম ডিজাইন আমরা খেয়াল করি যে সার্ভার, মেসেজ কুই, এনক্রিপশন মডিউল, এপিআই, অনেক ধরনের কম্পোনেন্টগুলো থাকে, মডিউলগুলো থাকে। তো প্রত্যেকটা মডিউল কাজ করে যাতে করে বিলিয়নস অফ ইউজার হলেও লো লেটেন্সি থাকে, যাতে করে হোয়াটসঅ্যাপ ক্র্যাশ না করে, পুরো সিস্টেমটা যাতে সঠিকভাবে কাজ করে। এর কারণে এর নির্দিষ্ট মডিউলগুলা এবং প্রত্যেকটা ইন্টারফেসের সাথে কানেক্টেড হয়ে ডাটাকে হ্যান্ডেল করে পুরো আর্কিটেকচারটা কিন্তু ডিজাইন করা হয়। যেমন আমি যদি একটা আরো ইজি এক্সাম্পল বলি, একটা বড় বিল্ডিং বানাতে গেলে ব্লু প্রিন্ট লাগে। এখানে কিন্তু সিস্টেম ডিজাইনটা ব্লু প্রিন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ কোথায় স্টেয়ার থাকবে, কোথায় লিফট থাকবে, ওয়াটার লাইন, এটাই হচ্ছে ডিজাইন। পরে হচ্ছে এর ইমপ্লিমেন্টেশন করা। তো এখন আসি গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ সিস্টেম ডিজাইন। এই স্লাইডে মূলত একটা সামারি ডায়াগ্রাম দেওয়া হয়েছে, অর্থাৎ একটা সিস্টেমের কি কি গোল আর অবজেক্টিভ থাকতে পারে। ফার্স্ট যে গোল প্র্যাকটিক্যালিটি, সেকেন্ড অ্যাকিউরেসি, থার্ড হচ্ছে এফিসিয়েন্সি, ফোর্থ রিলায়েবিলিটি, অপটিমাইজেশন, স্কেলেবিলিটি, কমপ্লিটনেস। এখন এক একটা গোলস বা অবজেক্টিভ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো।
ফার্স্ট যেটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি। অর্থাৎ প্র্যাকটিক্যালিটি মানে হচ্ছে এটা অবশ্যই ইউজেবল হইতে হবে, টার্গেট অডিয়েন্স থাকবে, অর্থাৎ টার্গেট অডিয়েন্সের জন্য এটা ইউজেবল হতে হবে, স্পেসিফিক টার্গেট থাকবে, অর্থাৎ সবার জন্য না, ইউজার বুঝতে না পারে যাতে সিস্টেম ডিজাইন ফেল। অর্থাৎ এখানে সিস্টেমটা যাদেরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে তারা যাতে এটা সঠিকভাবে ব্যবহার করতে পারে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি, যাতে করে তারা এটা না বুঝতে পারে সিস্টেমটা ফেল করছে। অ্যাকিউরেসি যদি বলি, সিস্টেম ঠিক যা করার কথা তাই করবে, অর্থাৎ যে স্পেসিফিক অবজেক্টিভ ছিল সেটাই পুরোপুরি কমপ্লিট করবে, পার্শিয়াল না, ফুলফিল করবে পুরোপুরি, এটাকেই বলবো অ্যাকিউরেসি। কমপ্লিটনেস হচ্ছে সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, ফাংশনাল নন ফাংশনাল সব কিছু ফুলফিল থাকতে হবে। ইফিসিয়েন্সি হচ্ছে রিসোর্স অপটিমাইজ করা, অর্থাৎ অপটিমাল রিসোর্স ইউজেস করা। 10 জিবি র্যাম দিয়ে টেক্সট ফাইল খোলা এটা অনেক ইনএফিসিয়েন্ট। লক্ষ্য থাকবে হচ্ছে হাই থ্রুপুট লো ল্যাটেন্সি, অর্থাৎ থ্রুপুট বেশি থাকবে বাট ল্যাটেন্সি থাকবে কম। প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, আমাদের প্রত্যেকটা পোর্টালে এত জোট স্টুডেন্টদের জন্য সবকিছু কিন্তু খুব সহজে করার জন্য স্টুডেন্ট লগিং সিস্টেম করা হয়েছে, অর্থাৎ এখানে স্টুডেন্টরা আমাদের ইআরপি সিস্টেমে স্টুডেন্টরা ইজিলি লগ ইন করতে পারবে, এবং এখানে কিন্তু কোনো স্টুডেন্ট ফরগেট পাসওয়ার্ড ভুলে গেলেও সেইখানে ফরগেট পাসওয়ার্ড অপশনও থাকে, অর্থাৎ এটাই হচ্ছে কমপ্লিটনেস, সব রিকোয়ারমেন্টই ফুলফিল করা। কারণ কোনো একটা ইউজারের পাসওয়ার্ড ভুলে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তার পাসওয়ার্ড রিকভারি করার অপশনটাও দিতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে কমপ্লিটনেসের মধ্যে পড়ে। ইফিসিয়েন্সি হচ্ছে শর্ট, কম রিসোর্স ইউজ করে কাজটা কমপ্লিট করে। তারপরে আসি রিলায়েবিলিটি, সিস্টেম যাতে ক্র্যাশ না করে সেই জন্য আমাদের রিলায়েবিলিটি ব্যাপারটা থাকবে, যাতে ফেইলিওর ফ্রি হয়, সিস্টেমটা যাতে ফেইল না করে। অপটিমাইজেশন কি? অপটিমাইজেশন হচ্ছে রান ফাস্টার অ্যান্ড চিপার। হ্যাঁ, সিস্টেমটা যাতে খুব আহ, দ্রুত রান করে এবং এটা যাতে চিপ হয়, এটি হচ্ছে অপটিমাইজ করা। আর হচ্ছে স্কেলেবিলিটি কি? স্কেলেবিলিটি হচ্ছে অ্যাবিলিটি টু গ্রো। হ্যাঁ, অর্থাৎ আমাদের সিস্টেমটা এমন হইতে হবে যাতে করে সে তার যে কোনো সিচুয়েশনে সিস্টেমটা গ্রো করার, অ্যাডাপ্ট করার ক্যাপাবিলিটি থাকে। যেমন নোকিয়া এক সময় খুব আহ, একটা ট্রেন্ড ছিল নোকিয়া ফোনের, বাট এটা রিজিড সিস্টেমের কারণে স্মার্টফোন এরিয়াতে এটা অ্যাডাপ্ট করতে পারিনি। যদি এখন নতুন ডিজাইন, নোকিয়ার ডিজাইন এবং নতুন ফোন আসতেছে, বাট ওই রকম ভাবে সে কম্পিট করতে পারে না আদার্স স্মার্টফোনের সাথে। সো এখানে স্কেলেবিলিটির বিষয়টাই হচ্ছে এটা, যে অ্যাবিলিটি টু গ্রো অথবা অ্যাডাপ্টেশন। তো আজকের লেকচার এই পর্যন্তই।